একদম ডান চোখের ভিতর দিয়ে ওর গুলিটা মস্তিষ্কে চলে গেছে। ওর সাথে যারা ছিল ওরা দেখেছে যে গুলিটা যাওয়ার সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার ছেলেটা আর কোনো কথা বলতে পারে নাই, ওখানেই পড়ে গেছে। আমরা তো হারিয়েছি আমাদের একমাত্র সন্তান, একমাত্র অবলম্বন। আমরা যা হারিয়েছি এর ক্ষতিপূরণ কেউই কোনোভাবেই দিতে পারবে না। সারা পৃথিবী যদি আমাদের পায়ের কাছে এনে দেয়, এই ক্ষতিপূরণ পূরণ হবার নয়। এখন সিনেমার ট্রলের মতো করে ঘুরে বেড়ায়। আমি ছেলেটার সাথে সারাদিন একটা কথা বলতে থাকি। আমার মনে হচ্ছে আমি দিনে দিনে পাগলই হয়ে যাচ্ছি। আমার কোনো আনন্দ অনুষ্ঠানে পৃথিবী ভালো লাগে না। মেয়েটার জন্য আমি একটু কান্নাও করতে পারি না। দুপুরবেলা ভাত খেলো, খেয়ে রেস্ট দিচ্ছে। তার এক বন্ধুকেও সে জানাচ্ছে যে আমি গিয়েছিলাম আজকে এরকম দেখে আসলাম। তারপর সেই খালাতো ভাই অপূর্ব, ওকেও জানাচ্ছে। তো আমার বোন দেখছে যে খুব অস্থিরতা, এক সময় খাওয়া দাওয়া করে ওর রুমে গিয়ে চুপচাপ শুয়ে ফোনেই কথা বলছে। তো আপু ভাবলো যে ও নিশ্চয়ই কিছুক্ষণ থাকবে ঘরে, ও যাবে না মনে হয়। আর আমার বোন বারবার গিয়ে নিষেধ করছে যে তুমি কিন্তু আর বের হয়েও না। আর আমার আপু জিজ্ঞাসা করছিল ওনার ছেলের কথা, বলছে যে ও প্রান্ত ভাইয়াদের বাসা আছে, ওর এক বন্ধুর বাসা আছে। ও কিন্তু এসে বলে নাই যে ওদের গুলি লাগছে, তাহলে তো আমার বোন আরো ইয়ে হুম, করতো, হুম। চিন্তা করবো বলে হয়তো বলে নাই। তো রেস্ট আছে, আপুও চলে গেছে একসময় আপুর রুমে। একসময় দেখে বিকেল বেলা এসে ও দেখতে আসছে যে ও ঠিক আছে কিনা, ও আছে কিনা ঘরে। এসে দেখে আমার ছেলেটা নাই, হুম। ড্রয়িং রুমেরও দরজা খোলা। তখন তো আপু ভাবছে যে আবার বুঝি চলে গেছে। ও নাকি সেই বাবু দাদাকে আবার ফোন দিয়ে বলছে আমার ঘরে একদম মন টিকতেছে না বাবু দাদা, আমি আন্দোলনে যাবোই, আমি তোমরা কোথায় আছো আমাকে বলো, আমি তোমাদের সাথে আসবো। তারপর ও ঠিকানা দিল, আবার সেই 10 নম্বরের ওখানে গেল। ও যেখানে ওখানে গেছে তখন নাকি একদম শান্ত পরিবেশ ছিল। আরে ওই তখন দেখলো যে আমার বোনের ছেলেটা যে, ও ভাবছে যে ওর গুলি টুলি লাগে নাই, কিন্তু কেউ ওই ওই ততক্ষণে আবার দেখতে পেলো সকালের ঘটনায় ওর পায়েও গুলি লেগেছে এবং রক্ত বের হচ্ছে। তখন ওর বন্ধুরা বললো যে চল তোকে হাসপাতালে নিয়ে যাই। তারপর ওর বন্ধুরা ওকে নিয়ে যাচ্ছে, এখন দেখে যে এক রিক্সা সবাইকে আটতেছে না, তখন আরো 2-3 জনকে রেখে আমার ছেলেটাকে বললো যে তুই ওদের সাথে থাক। ওরা বললো ঠিক আছে আমাদের সাথেই থাক। তারপর ওরা হুম। চলে গেল আবার। আমার বোনের ছেলেটাকে ডাক্তার দেখাতে, তো কিছুক্ষণ পর নাকি আবার দেখলো যে পুলিশ আর ছাত্র লীগ বা আওয়ামী লীগের দল টল একদম সদল বলে এসে ওদের উপর হঠাৎ অতর্কিত ভাবে হামলা করছে। জি, পরিবেশটা তখন সেভাবে। সেই হুম। ছিল। কিন্তু হামলা করার পর নাকি আমার ছেলে নাকি ওদেরকে আগেই বলছে যে হয় মারবো নয়তো মরবো। ওরা এত এত নির্বিচার করতেছে, এত অপমান অপদস্থ, এত মারামারি, আমাদের বোনদের গায়ে পর্যন্ত হাত দিছে। ওই রাতের ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে ইউনিভার্সিটির মেয়েদেরকে হল থেকে বের করে দিচ্ছে। এগুলা ওর সহ্য হচ্ছিল না। ওর ফেসবুকে আমরা পরে ঢুকেছিলাম, ওর মেসেঞ্জার চেক করে আমরা দেখছি যে মানে কি ধরনের একটা মানে প্রতিক্রিয়া আন্দোলনের জন্য যে ওর হঠাৎ করে যে কিভাবে ওর খারাপ লেগে গেছে ওই আবু সাইদ আর ওই মেয়েগুলাকে যে অত্যাচার করছে, এগুলো হুম। নিয়ে অনেক লেখালেখি করছে। আর ও ফেসবুক পেজও দেখবেন আপনারা হয়তো ঢুকলে, এত মানে আমার ছেলেটা যে এত বড় হয়ে গেছে আমি ওর ফেসবুকে না ঢুকলাম বুঝতেই পারতাম না যে কিভাবে আমার সেই ছোট্ট সোয়ার্প বাবুটা এত বড় হয়ে গেছে। দেশকে সে এত ভালোবাসে, দেশের জন্য সে দেশের মানুষের জন্য সে জীবনটা দিয়ে দিল। তো যখন আন্দোলন আসছে তখন তো ওই ওর সাথে যে বড় ভাইরা ছিল আমার বোনের ছেলের বন্ধুরা ছিল, বাবু দাদার বন্ধুরা ছিল, ওকে বলতেছে সোহার তো আমাদের হাতে কিন্তু কিছু নাই, তুমি সামনে যাও না, তুমি পিছনে থাকো, তোমার ভাইয়া কিন্তু দায়িত্ব দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু সামনে আগায় যায় না, কিন্তু আমার ছেলেটা নাকি ওদেরকে দেখে একদম এক দৌড়ে গিয়ে একদম সামনে চলে গেছে। আর বুঝতেই তো পারছেন সামনে যারা ছিল তাদেরকেই তো ওরা হামলা করছে, তাদেরকেই তো ওরা গুলি করছে। জি, ওই গুলিতেই সে ইয়ে হয়েছে। আমার ছেলেটাকে একটা মাত্র গুলি করছে, ওর গায়ে কিন্তু সারা শরীরে আর কোনো একটা গুলির টাচ পর্যন্ত কোনো চিহ্ন লাগে না। নেই। একটা গুলি করেছে একদম ডান চোখের ভিতর দিয়ে, ওর গুলিটা মস্তিষ্কে চলে গেছে। ওর সাথে যারা ছিল ওরা দেখেছে যে গুলিটা যাওয়ার সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার ছেলেটা আর কোনো কথা বলতে পারে নাই, ওখানেই পড়ে গেছে। তা যাই হোক, পরিস্থিতি তো অনেক খারাপ। আমার ছেলেকে আমি একটা ও এসএসসি তে ভালো রেজাল্ট করার পর ওর বাবা তো এই মুহূর্তে মোবাইল দিবেই না। আমরা ছেলেকে এত রেস্ট্রিকশনের ভিতর রাখতাম, আমি একদম নিজের হাতে আমার পাশে এক বিছানা শোয়া শোয়া আমি ওকে পালছি যে ও যেন কোনো দিকে ডাইভার্ট না হতে পারে। বর্তমান যুগ যে খারাপ যাচ্ছে, সেই ছেলেটাকে ওর বাবা ওকে আমি কথা দিচ্ছিলাম যে ওর রেজাল্ট ভালো হওয়ার পরে ও যদি রেজাল্ট ভালো করতে পারে আমি ওকে নাকি ফোন কিনে মোবাইল দিব। ওর মোবাইল দিবেন, মোবাইল দিয়েছেন।
মানে আপনার কি মনে ওর হয় যে বাবার মোবাইলের কারণে ওর এখন এই বাবার ইচ্ছা ছিল না যাওয়ার, ওর বাবার ইচ্ছা ছিল না যাওয়ার। তারপর আমি আমি কথা দিয়েছিলাম, আমার ছেলেও রেজাল্ট ভালো করছে, তারপর আমি ওকে একটা আইফোন কিনে দিচ্ছিলাম। সেই আইফোনটাও নাই, আমার ছেলেটাও নাই, আইফোনটা এখন পর্যন্ত পাই নাই। আমার ছেলের খুব প্রিয় ছিল এই ফোনটা, যে আমার মা দিয়েছে। তো যাই হোক, ওখানে ওপরে আইফোনটা যাওয়ার কি ওর পর বেশ, সাথে ছিল? আইফোন ওর সাথেই ছিল, হ্যাঁ সাথে ছিল, সাথে ছিল। কিন্তু পরে পরে আর পাওয়া যায়নি। অনেক পরে আর পাওয়া যায়নি, আমরা জিডিও করেছি। ও অনেক হুম, কিছু ধারণ করেছিল ফোনটা, ফোনটা পেলে আসলে অনেক কিছুই পাওয়া যেত, আমরা কিছু কিছু পেয়েছি। ফোনটা তো পাওয়া যায়। ওইখানে পড়ে যাওয়ার পর ওর সাথে যে যে দুই ওর ভাইয়ের বন্ধু ছিল, ওরাই আবার ওই বাবু দাদাকে ফোন করে। তো বাবু দাদাকে ফোন করার পর বাবু দাদা তো অস্থির হয়ে গেছে যে এটাও সম্ভব, আমার ভাইয়ের গায়ে কিভাবে গুলি লাগলো। ও তো ওইদিকে ট্রিটমেন্ট চলছিল, ওর গুলি বের করতেছিল। তো ও তো অস্থির হয়ে গেছে। তারপর ও আবার বুদ্ধি করে ও বড় ভাইকে ফোন দিল, বাঁধন। তা আমি তখন মাগরিবের নামাজ পড়তেছি, আমি কিন্তু নিশ্চিত যে আমার ছেলে ঘর থেকে বের হবে না, আমার ছেলে তো এসবে যাবেই না। আর ওর যেহেতু পরীক্ষা চলতেছে, ও খুব আচ্ছা, সিনসিয়ার ছেলে, মা হুম, যা বলে মার কথা মতো সে কাজ করে, ও কোনো অবাধ্য সন্তান না। তো যাই হোক, আমি তো মাগরিবের নামাজের জন্য উজু করে আসছি, আর ওই মুহূর্তে কিন্তু বৃহস্পতিবার 18 তারিখ, ওই মুহূর্তে কিন্তু নেটও বন্ধ করে দিচ্ছে সারা বাংলাদেশে, হুম। নেটও পাচ্ছিলাম না কাউকে। তো আমি অজু করে আসছি, আর এই মুহূর্তে আমার বোনের ছেলেটা এই বাঁধন ফোন দিয়েছে। তো বাঁধনের ফোনটা পেয়ে তো আমি বুঝতে পারছি যে ওদের বাসায় আমার ছেলেটা আছে। নিশ্চয়ই আমার ছেলের কোনো খবর আমাকে দিবে না। তো এই মুহূর্তে তো ফোন করার কথা না, আমি বুঝেই ফেলছিলাম। আর কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, যে আত্মীয় স্বজন কাউকে জানাবো না, ঢাকাতে জানাতে পারছি না, আমার বাড়িতে জানাতে পারছি, ওর বাবা তো বাড়িতে। জি, তারপরে কি হলো? মানে তারপরে তো মানে আপনারা তো আপনি তো জানলেন। হুম। তো তারপর ওর বাবাকেও জানালাম আমি অনেক কষ্ট করে। ওর বাবা তো হুম, শুনে মাগরিবে নামাজ পড়তেছিল, আননোন নাম্বার থেকে। আমি পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের ভাবির থেকে ফোন দিয়ে জানালাম, আমার ফোনে ঢুকছিল না। তারপর ওর বাবা নামাজ পড়ে দেখে যে আননোন নাম্বার, ব্যাক করলো, ব্যাক করার পর তো সব তারপরে শুনলো আপনারা ওই দিন। জানলেন। হুম, জি, সেই জি। সেই ঘটনাগুলো আপনি আমাকে আমার আগেও আমার বলেছেন। আমার বোনের ছেলে বললো যে তোমার তো গুলি লেগেছে, আমরা ওকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিচ্ছি। ওরা স্থানীয় কয়েকটা হাসপাতালে নিয়েছিল, কিন্তু ওরা কন্ডিশন দেখে ওখান থেকে ফেরত দিয়েছিল। জি, তারপরে এখন এখন আপনাদের কিভাবে আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নিচ্ছে কিনা? আ মানে আমি আসলে আপনার ঘটনাগুলো তো একবার শুনেছিলাম। তারপরে এখন কি অবস্থা? এই যে ৮ মাস পর্যন্ত আপনাদের কি অবস্থা? সরকারের পক্ষ থেকে আপনাদের বা মানে কেউ আপনাদের খোঁজ নেয় কিনা? বা আপনারা কিভাবে কাটিয়েছেন এই ঈদ? সবাই বলছে যে অনেক ভালো কাটিয়েছেন, অবশ্য ভালো কাটিয়েছে। তা আপনি সন্তান হারিয়ে আপনি কিভাবে কাটিয়েছেন? আপু, আমরা তো হারিয়েছি আমাদের একমাত্র সন্তান, একমাত্র অবলম্বন। আমরা হুম। যা হারিয়েছি এর ক্ষতিপূরণ কেউই কোনোভাবেই দিতে পারবে না। এই সারা পৃথিবীও যদি আমাদের পায়ের কাছে এনে দেয়, এই ক্ষতিপূরণ পূরণ হবার নয়। না, তারপরে তারপরেও চাই যে অনেকে খোঁজ খবর ভালো নেওয়ার থাকুক। বিষয়টাও তো আছে যে অনেকে বলছে যে আপনাদের পাশে জি, থাকবে। জি, খোঁজ খবর আপনাদের খোঁজ খোঁজ খবর খবর নেয়। নিয়েছে, খোঁজ খবর নিয়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলো, তারপরে জুলাই ফাউন্ডেশন থেকেও যেভাবে হোক ওরা খোঁজ দিয়েছে, এটা অস্বীকার করব না। তো আমাদের একটা বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে, হ্যাঁ, যখন হুম, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন, তখন কিন্তু ওনার উপর আমি ভীষণ ভীষণ ভরসা করেছিলাম যে একজন যোগ্য লোক এসেছেন, উনি সবসময় আমাদের পাশে থাকবেন। হয়তো উনি আছেন পাশে, কিন্তু উনি কিন্তু আমাদের সাথে সরাসরি কখনো পাশে ডাকেন নেই। এই যে একটা রমজান মাস গেল, আপনারা হয়তো দেখেছেন উনি রোহিঙ্গাদেরকে নিয়ে, বিশাল এক বাহিনীকে নিয়ে উনি ইফতার ইফতার করেছেন। করেছেন। কিন্তু একদিন একদিন কিন্তু উনি ডাকলে আমাদেরকে পারতেন, হ্যাঁ, ডেকে দেখতেন আমরা আসি কিনা। হয়তো সবাই না আসতাম, যারা ঢাকায় আছি তারা তো অন্তত যেতে পারতাম, সান্ত্বনা লাগতো যে রোজার মাস আমার ছেলেটাকে হারিয়ে আমি কত একটা দিন আমার ভালো লাগেনি। রোজার মাস আল্লাহকে ডেকেছি আর ছেলেটার জন্য দোয়া করেছি, ছেলেটার সেহরি খাওয়া, ছেলেটার ইফতার করা, এটা আসলে বলার নয়। আমার কাছে এখন কেন মনে হয় কি যে আমার জীবনে যদি আনন্দ নামক শব্দটা না আসতো তাহলেই মনে হয় ভালো হতো। কিন্তু কেন পৃথিবীতে ঘুরে ফিরে এই আনন্দের দিনগুলো আসবে, সবাই পালন করে, সবাই তো কিছু কিছু হলেও ভুলে যাচ্ছে, কিন্তু
একজন মা হিসাবে প্রতিটা সেকেন্ড আমার ছেলের জন্মের পর থেকে ছেলে প্রথম উপর হওয়া, ছেলের প্রথম হাঁটা, সবকিছু আমার চোখের সামনে সারাক্ষণ সিনেমার ট্রলের মতো করে ঘুরে বেড়ায়। আমি ছেলেটার সাথে সারাদিন একটা কথা বলতে থাকি। আমার মনে হচ্ছে আমি দিনে দিনে পাগলই হয়ে যাচ্ছি। আমার কোনো আনন্দ অনুষ্ঠানে পৃথিবী ভালো লাগে না। মেয়েটার জন্য আমি একটু কান্নাও করতে পারি না। আমার একটা লক্ষ্মী মেয়ে আছে, সেই মেয়েটা আমাকে একটা ফোঁটা চোখের জল ফেলতে দেয় না। মেয়ে আর আমি সারাদিন ঘরে থাকি, কাউকে বলতেও পারি না কষ্টের কথা, আর ভালো লাগে না কারো কথা শুনতে। মনে হয় যেন মানে আমি এইরকম এক জগতে চলে যেতে পারতাম। আমার সব অপরিচিত, ইদানিং পরিচিত মানুষগুলাকেও ভালো লাগে না, কারোর সাথে সম্পর্ক রাখতেও ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। এইভাবে আমার দিন কাটছে। আর ঈদের একটা দিন আসছে, আমার ছেলে আচ্ছা, আমি শুনবো আপনার থেকে আবার, নাকি আপনি বলে শেষ করবেন? আমার ছেলে 18 বছর 8 মাস 20 দিন বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। এইটুকু বয়সে আমার বিয়ের সময় আমার শ্বশুর সাহেব বলে দিচ্ছিলেন যে তোমরা তো চাকরি বাকরি করবা, বাড়ির বাহিরে বাহিরে থাকবা, কিন্তু আমার একটা কথা আছে, তোমরা প্রতি ঈদে বাড়িতে আসবা। তো আমার ছেলের জন্মের পর থেকে আমরা কখনো বাড়ির বাহিরে ঈদ করি নাই। গ্রামের বাড়িতে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের কুমড়া শাসন গ্রামে গিয়ে ঈদ করতাম। বাড়িতে যারা আছে আমার ননদ ননাসের বাচ্চারা, আমার দেবরের বাচ্চারা সবাই আমাদের জন্য অপেক্ষা করতো। আমার মেয়েটা আমার ছেলেটার 10.5 বছরের ছোট। তো এই ছেলেটাই ছিল বংশের একমাত্র প্রদীপ। ওর জন্য সবাই ঈদ আসলে অপেক্ষা করতো, ওর দাদা দাদু ওর ফুপুরা। তো এই 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 বছর অবস্থা। ঈদে আমার ছেলে নাই। মানে আমাদের ঈদ যে কিভাবে পালন করছে, আমি কিন্তু কিচ্ছুই রান্না করি নাই। আমার শাশুড়ি, আমি, আমার মেয়েটা আর আমার হাজবেন্ড বাসায় ছিলাম। আস্তে এক এক করে সবারই বিয়ে শাদী হয়ে গেছে, সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। এই ঈদে কিন্তু আর কেউ ছিল না। কিন্তু আমাদের যে কি বিষণ্ণ ভাবে ঈদ গেছে। স্থানীয় রাজনৈতিক দলের কিছু লোক আসছিল আমাদের সাথে আমার দেখা করার জন্য। নববর্ষ কিরকম? নববর্ষ কি? আমি ওনাদের জন্য এক চামচ সেমাই পর্যন্ত দিতে পারি নাই, কারণ আমরা নিজেরাই রান্না করি নাই। আমার ছেলের কিছু ফেভারিট খাবার ছিল, আমি কিছুই সেগুলা করি নাই। আমাদের এলাকার সেই ঐতিহ্যবাহী চালের রুটি আর মাংস আমার ছেলেটা নামাজ পড়ে এসে চাইতো, এবার কিন্তু আমি রুটি বানাতে পারি নাই, আমি রান্নাই করতে পারি নাই। কে খাবে?